স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঠিক এক বছর পর হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে জাতি, মর্যাদা ক্ষুণ্ণ করে নরেন্দ্র মোদীর পোস্ট। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিজয় দিবসে বাংলাদেশের উপহার, উইকেট রক্ষক হিসেবে লিটনের রেকর্ড। দু সালের শেষ অথবা 2026 সালের প্রথম দিকে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিজয় দিবস উপলক্ষে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে এমন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে ওঠে তা এখনও মজবুত রয়েছে বলে জানান তিনি। সংবিধানের রক্ষণ, সমর্থন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8 আগস্ট শপথ নেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। অবশেষে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাসের মাথায় জানা গেল সেই উত্তর। মহান বিজয় দিবসের সকালে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময়ের বিষয়ে ঘোষণা দেন। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন আগামী নির্বাচনে তরুণ ভোটাররা শতভাগের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ডক্টর ইউনূস জানান, পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানে। তবে পতিতদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে শ্রদ্ধাভরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করেন। প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। 1971 সালের 16 ডিসেম্বর বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ সহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। এ উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। 53 বছর আগের এমনই এক কুয়াশাচ্ছন্ন ভোর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল। সূচিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবময় অধ্যায় মহান বিজয় দিবসের।
যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা জাতীয় স্মৃতিসৌধে তাঁদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 7টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফুলেল শ্রদ্ধা ৩০ লাখ শহীদদের প্রতি। এ সময় তাঁর সঙ্গে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধান জোসে রামোস হোর্তা। শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ শহীদদের। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান ৭১-এ বিজয় আসলেও ২০২৪-এর গণ অভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে। লাখো শহীদের রক্তস্নাত হাজার বছরের আরাধ্য স্বপ্ন স্বাধীনতা, তাও এসেছে ঠিক ৫৩ বছর আগে ১৯৭১-এ। এই ভূখণ্ডের মানুষের ঐক্যের কারণে পরাজিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী, জন্ম নিয়েছে লাল সবুজের সার্বভৌম বাংলাদেশ। শত শত মায়ের সন্তানদের আত্মত্যাগ এবং হাজার হাজার মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় নিশান আজও বাংলার বুকে উঠছে নির্ভয়ে স্বমহিমায়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়। সবশেষ খবর অনুযায়ী হাসপাতালে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত এক পোস্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স ও ফেসবুকে তিনি লিখেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। সেই ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। মোদী দাবি করেন, ১৯৭১ সালে এই বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। সেই ঐতিহাসিক জয়ে ভারতের সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মাননা জানান তিনি। একই সুরে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। মোদীর এমন স্ট্যাটাসের পরই তীব্র ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে দেয়া পোস্টে তিনি জানান, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এদিন পুলিশ লাইন স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। এরপর বাহিনীর পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম শ্রদ্ধা জানান। এরপর একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতা বিক্রি করে দেশ থেকে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ।
তবে যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে সে জাতি পতিতদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে জানান জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সকালে রাজধানীর পল্টন মোড়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। কর্মসূচির শুরুতে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জামায়াতের আমির বলেন, আগামীতে এদেশে কেউ তাবেদারি করতে এলে ছাড় দেয়া হবে না। সমাবেশ শেষে বিজয় র্যালিটি পল্টন মোড়, প্রেস ক্লাব, মৎস্য ভবন ও কাকরাইল হয়ে আবারও পল্টন গিয়ে শেষ হয়। পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর ছিনতাই করতে দেবে না ইনশাআল্লাহ। কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ 5 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর ওপরে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে দুটি কভার্ড ভ্যান ভৈরবে যাবার সময় ব্রহ্মপুত্র সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাতে থাকা 3 নারীসহ 4 যাত্রী ও চালক ঘটনাস্থলে নিহত হন। পুলিশ দুটি কভার্ড ভ্যানই জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আন্তর্জাতিক অবরুদ্ধ গাজায় ফের হামলা চালিয়ে 69 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে আল জাজিরার ক্যামেরা পার্সন সহ 3 সাংবাদিক ও 5 প্রতিরক্ষা বাহিনীর সদস্য রয়েছেন। এ নিয়ে গাজায় 14 মাসের ইসরায়েলি সহিংসতায় প্রায় 45,000 মানুষ প্রাণ হারালো। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানায়, একদিনে অন্তত 4টি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা, যার মধ্যে বেইত হানুনের একটি স্কুলে 43 জন নিহত হয়। স্থানীয় এক সংস্থার জরিপ অনুযায়ী গাজার প্রায় 96% শিশু তাদের মৃত্যু অবধারিত মনে করে। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে 73 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জাকির হোসেন দীর্ঘদিন ধরে রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। 2 সপ্তাহ আগে ফুসফুসে অসুস্থতার জন্য তাকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ শিল্পী জীবনে পদ্মশ্রী, পদ্মভূষণ ও গ্র্যামি সহ বহু পুরস্কার পান এই গুণী শিল্পী। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ঠিক 1 বছর পর হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি, মর্যাদা ক্ষুণ্ণ করে নরেন্দ্র মোদীর পোস্ট। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিজয় দিবসে বাংলাদেশের উপহার, উইকেট রক্ষক হিসেবে লিটনের রেকর্ড। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।